ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আজকে এই ক্লাসে সলভ হবে। এবং কোন সালের সেটাও বলে দিচ্ছি, 2018 সালের যে কনস্টেবল প্রিলিমসের প্রিলিমস, ঠিক আছে, প্রিলিমসের কিন্তু 2018 সালে কনস্টেবল পরীক্ষার যে ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমস যে পরীক্ষাটা হয়েছিল, টোটাল 50টা জিকে কোশ্চেন ছিল। সেই জিকে কোশ্চেন কিন্তু আজকে আলোচনা হবে এবং সম্পূর্ণ ভালোভাবে আলোচনা হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আবার ভালোভাবে অপশন অনুযায়ী অ্যানালাইসিসও হবে, ঠিক আছে। তো আমরা জানি যে প্রত্যেকটা কোনো এক্সাম ক্র্যাক করার জন্য আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হয়। তো তোমরা যদি ডাব্লিউবি কনস্টেবল এক্সাম দিতে চাচ্ছ, তোমরা মানে ফর্ম ফিল আপ করেছো, দিবে, তো অবশ্যই ডাব্লিউবি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি না দেখে থাকো, অবশ্যই এই কোশ্চেনটি মানে এই ক্লাসটি খুবই ভালো হবে, মানে তোমাদের পক্ষে খুবই ভালো লাগবে। এবং জানবে যে তোমাদের কোশ্চেনগুলো কিভাবে আসে পুলিশের এক্সাম পরীক্ষা, ঠিক আছে, কনস্টেবল পরীক্ষা। তো অবশ্যই যারা দেখেছো, যদি করে থাকো তবুও রিভিশনও হয়ে যাবে। যারা না দেখে থাকো তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখে থাকো, ঠিক আছে। এবার চলে আসছি কোশ্চেনে, ঠিক আছে। তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি? বিন্ধ্য পর্বত, আরাবল্লী, নীলগিরি, হিমালয়, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে তোমাদের আরাবল্লী পর্বত, ঠিক আছে। তো আরাবল্লী পর্বতের তোমরা জানো যে আরাবল্লী হচ্ছে সর্বপ্রাচীন এই কোশ্চিনটা এই এক্সামে ছাড়াও আরো অন্যান্য এক্সামে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যদি বলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কি হবে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর, ঠিক আছে। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এছাড়া আসে যে যদি এটা হচ্ছে তো প্রাচীনতম, সর্বপ্রাচীন। যদি বলে নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ, ভারতের নবীন ভঙ্গিল পর্বতমালা যদি বলে নবীন ভঙ্গিল পর্বতমালা, তাহলে কি হবে? খুবই এগুলো কোশ্চেন কিন্তু বারবার আসে। নবীন ভঙ্গিল পর্বত, তাহলে হবে আমাদের হিমালয় পর্বতমালা, ঠিক আছে। হিমালয় পর্বতমালা হলো ভারতের নবীন ভঙ্গিল পর্বতমালা, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? এ স্কন্দগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং ডি হলো প্রথম চন্দ্রগুপ্ত। তো ভিডিওটি আমি মানে বলে দিচ্ছি যে তোমরা যদি পিডিএফটা পেতে চাও, ঠিক আছে, অবশ্যই দেখবো যে ভিডিওর কিরকম ভিউজ আসছে, এবং তোমরা যদি কমেন্ট করো যে পিডিএফ দরকার, তাহলে সেই হিসেবে আমার যে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাড করে দেবো পিডিএফ, ঠিক আছে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তবে আমি এখন দিব না, আমি দেখবো কত ভিউজ আসছে এবং লাইক কেমন কেমন আসছে, কমেন্ট আসছে, তারপর, ঠিক আছে। কারণ ফ্রিতে অনেক কিছুই দেওয়া যাবে, তবে সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে বেশি করে যদি দেখে থাকো পিডিএফটা পাওয়ার জন্য, ওকে। এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এবং এই ক্লাসগুলো পেইড ব্যাচে হয়। যেমন অনেকেই দেখছো তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু পেইড ব্যাচ হয় তোমাদের। যেমন বলবো না, কারণ অনেক চ্যানেল দেখবে, তোমরা কিন্তু পেইড ব্যাচে পাবে। এবং এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করবে না, ঠিক আছে, তারা টাকা দিয়ে কিন্তু এগুলো করে। এবং টাকা দিয়ে তোমরা পিডিএফও কিন্তু পেতে পারো। তবে আমি যদি ফ্রিতে দিই, তাহলে আমার ফ্রি দেওয়ার জন্য হলো আমার ভিউজ লাগবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক লাগবে, কমেন্ট করবে অবশ্যই, তোমার যদি পিডিএফ লাগবে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং প্রত্যেকটা যে প্রত্যেকটা প্রিলিমস 2018 থেকে যত এক্সাম হয়েছে সেগুলো তোমাদেরকে দিব। যদি তোমরা চাহিদা মনে করো, অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটাই ক্লাস দেব, প্লাস পিডিএফ কিন্তু যেগুলো ক্লাসের পিডিএফ হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিব, ওকে। এবং লোগোটা ওয়ার্ল্ড নিড দেখাচ্ছে, এটা কিন্তু এখন নীর একাডেমি করে দিচ্ছি, কারণ এটা মনে হচ্ছে বিশ্বে বড় হয়ে যাচ্ছে। সেজন্য সংক্ষেপে নীর একাডেমি চ্যানেলটা পরিবর্তন হয়েছে। তো পিডিএফটা আগেই বানানো ছিল, সেজন্য কিন্তু এটা, ঠিক আছে। তো সবকিছু বলে দিলাম, এখন তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কি করবে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না প্রথম চন্দ্রগুপ্ত? তো এটা রাইট অ্যান্সার কি হবে? সমুদ্রগুপ্তকে আমরা কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত বংশ থেকে। কারণ সমুদ্রগুপ্ত যদি বলে কোন বংশের শাসক ছিলেন, তাহলে রাইট হবে গুপ্ত বংশের শাসক ছিলেন, তাই না? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের শাসক ছিলেন। যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, তো এটা রাইট অ্যান্সার হবে শ্রীগুপ্ত।
তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত। ঠিক আছে, যদি বলে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কি হবে যদি বলে, তাহলে হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে কিন্তু বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি এমনি নর্মাল আসে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত, যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে হবে প্রথম চন্দ্রগুপ্ত। এবং প্রথম চন্দ্রগুপ্ত ছিল, প্রথম চন্দ্রগুপ্তের পুত্র ছিল হলো সমুদ্রগুপ্ত। ঠিক আছে, তাহলে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র কে ছিল? সমুদ্রগুপ্ত। এবং সমুদ্রগুপ্তের যে কি বলবো, সমুদ্রগুপ্ত উপাধি, সমুদ্রগুপ্তকে আমরা কি নামে পরিচিত বা উপনাম কি? লিচ্ছবি দহিত্র নামও কিন্তু আমরা জানি, লিচ্ছবি দহিত্র। ঠিক আছে, এবং যদি বলে প্রথম চন্দ্রগুপ্তের যে উপাধি সেটা কি? প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হবে মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ। এখান থেকে কতগুলো কোশ্চেন হয়ে গেল দেখছো, অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে গেলে। এবং এই কোশ্চেনগুলো প্রচুর এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। যদি আসে আরেকটা কোশ্চেন আমি বলে দিই, এখানে অনেক কিছুই বলা যায়, তো তোমাদের দেখতে হবে ভালোভাবে ধৈর্য করে। চীনা পর্যটক ফাহিয়ান, চীনা পর্যটক ফাহিয়ান কোন গুপ্ত শাসকের সময় এসেছিল? ঠিক আছে, তাহলে কি হবে এটা? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু এসেছিলেন। ঠিক আছে, নেক্সট স্লাইডে কিন্তু আমরা চলে যাই। বলছে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী? ঠিক আছে, আমাদের ব্যাকটেরিয়া দু ধরনের থাকে, একটা উপকারী ব্যাকটেরিয়া, একটা অপকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, একটা কি আমরা জানি উপকারী ব্যাকটেরিয়া, আর একটা কি অপকারী ব্যাকটেরিয়া। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একটি আমাদের ব্যাকটেরিয়া আছে, সেটা উপকারী ব্যাকটেরিয়া। তো অপশন কি হবে? সালমোনেলা, ল্যাক্টোবেসিলাস, স্টোফিলাকাস, তারপর কি আছে স্ট্রেপ্টোকক্কাস। তো এটা রাইট অ্যান্সার হবে ল্যাক্টোবেসিলাস। ঠিক আছে, আমরা কোথায় পাই? দইয়ে পাই, তাই না? দুধ থেকে যে দই হয় সেখানে কিন্তু আমরা এই ল্যাক্টোবেসিলাস আমরা কিন্তু এই ব্যাকটেরিয়াটা পাই। এবং এই ব্যাকটেরিয়াটা কিন্তু খুবই উপকারী, কারণ আমাদের যদি এই মানে দই খাই, মানে হয় না কোনো কিছু ভালো মন্দ বিয়ে বাড়ি অনুষ্ঠানে খাচ্ছি, তারপর দইটা দেয়, তো দইটা আমাদের খাওয়ার উপকার এটাই যে মানে খাওয়াটাকে হজম করে দেয়। ঠিক আছে, তো তার দইয়ে কি থাকে? ল্যাক্টোবেসিলাস নামক একটি ব্যাকটেরিয়া থাকে। এছাড়া এজাটোব্যাক্টর, তারপর এজাটোব্যাক্টর আছে, ক্লোস্ট্রিডিয়াম যেটা আছে সেটা কি? এরাও কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। তার ল্যাক্টোবেসিলাস, ক্লস্ট্রিডিয়াম আর কি অ্যাজাটোব্যাক্টর। ঠিক আছে, আর উপকারী ব্যাকটেরিয়া যে উপকারী মানে যারা মানুষের আমাদের দেহে কি করবে? ক্ষতিকর। আর উপকারী মানে যেন তো উপকার করবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে? সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশের সংখ্যা কয়টি? 4টি, 10টি, 5টি, 6টি? তোমরা নিজে নিজে কোশ্চেনের অ্যান্সার দিবে। তো এটা রাইট অ্যান্সার হবে 5টি, তাই না? তাহলে কি কি এই 5টি দেশের নাম কি কি আমরা জানবো? অবশ্যই 5টি দেশের নাম আমরা জানবো। সেটা হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তো এই হলো 5টি আমাদের দেশ। ঠিক আছে, তো এই খেলা কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম ফিফা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল তোমরা জানো? 2022 সালে। তো 2022 সাল থেকে আমি কিছু কোশ্চেন বলে দিচ্ছি, কারণ আপকামিং যে এক্সাম, পুলিশ এক্সাম কিন্তু আসার খুবই চান্স আছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। তো আমাদের লাস্ট যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা 2022 সালে। তার সাথে যেটা আমরা এই কোশ্চেনের উত্তরটা কি হবে? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা রাইট হবে 1930 সালে। ঠিক আছে, তাহলে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ তাহলে আমাদের হয়েছে 1930 সালে, এবং 2022 সালে হচ্ছে লাস্ট। ঠিক আছে, এবার 2022 সালে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপে জিতেছিল? তাহলে কি হবে? আমরা জানি আর্জেন্টিনা, মেসির দল, আর্জেন্টিনা। ওকে, তাহলে আর্জেন্টিনা জিতেছিল। এবং আর এটা হোস্ট কান্ট্রি কে ছিল, মানে কোথায় হয়েছিল? হোস্ট কান্ট্রি
এটা কি হবে? কাতার, তাই না? এবং লিওনেল মেসি ছিল আর্জেন্টিনার হচ্ছে অধিনায়ক, ঠিক আছে, ক্যাপ্টেন, এবং আর্জেন্টিনার হচ্ছে 2022 সালে। এবং যদি বলে গোল্ডেন বল, ঠিক আছে, গোল্ডেন বল কে পেয়েছিল? গোল্ডেন ম্যান পেয়েছিল কাকে? লিওনেল মেসি, ঠিক আছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, তো মনে রাখবে গোল্ডেন ম্যান পেয়েছিল লিওনেল মেসি, ঠিক আছে। তো আমি যখন বলবো তোমরা কিন্তু নিজেরাই একটু চেষ্টা করো ব্রেনে, মানে তোমরা মনে মনে ভাবে যে এটা উত্তর হতে পারে, ঠিক আছে। আমি একটু বলবো কোশ্চেন, তারপর কিছুক্ষণ পর, কিছু সেকেন্ড পর অ্যান্সারটা করবো। যেমন তো বললাম যে আর্জেন্টিনা মানে, তাহলে গোল্ডেন বল পেয়েছিল, এটা পেয়েছিল আমাদের মেসি, ঠিক আছে। এবং যদি বলে গোল্ডেন বুট, তাহলে গোল্ডেন বুট কে পেয়েছিল? আমাদের রানার্স যে রানার্স আপ মানে রানার্স যে দলটা ছিল 2022 সালের আর্জেন্টিনা প্লাস, মানে ওটাও জানতে হবে, তাই আর্জেন্টিনার সাথে কার ফাইনাল ম্যাচ চলছিল আমরা জানি, বলো, চেষ্টা করো। তাহলে গোল্ডেন যে বুটটা বললাম সেটা কে পেয়েছিল? কিলিয়ান এমবাপে, তাই না? কিলিয়ান এমবাপে কিন্তু আমাদের গোল্ডেন বুট কিন্তু পেয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে পড়বে, এবং এইভাবে পড়লে তোমাদের কিন্তু উত্তর তোমরা করতে পারবে। কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? এটা কি আর এটা তোমাদের জানো ইম্পর্টেন্ট। তো এটা বিভিন্ন ভাষা, তোমাদের কম্পিউটার রিলেটেড কিন্তু কোশ্চেন আছে, তো মোটামুটি দুটো থেকে একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে থাকে, পুলিশের এক্সামে, ঠিক আছে। তো কম্পিউটারটাকেও তোমাদের পড়তে হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, এটা তখনকার আর কি কারেন্ট অ্যাফেয়ার্স 2018 সালে, তো সেটা আমি বেশি এক্সপ্লেন করবো না, তোমরা এটা জানো, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেটা। তো কোন কমিশন? তাহলে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এবং এই যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? কত সালে আমাদের ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার, মানে এটা হয়েছিল 1946, তাই না? 1946 সালে কিন্তু আমাদের স্বাধীনতার আগে কিন্তু ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল। এবং ক্যাবিনেট মিশন সদস্য সংখ্যার মধ্যে প্রথম মানে সদস্যগণ কে কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স। স্যার প্যাথিক লরেন্স। আর কি হবে? স্যার প্যাথিক লরেন্স ছিলেন প্রধান পদাধিকারী। তারপর কি হবে? স্যার স্টাফোর্ড ক্রিপস। স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। আলেক, ঠিক আছে, বানানটা একটু ভুল হতে পারে, তবে আমি উচ্চারণ হিসেবে বলে দিলাম। নেক্সট, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? নটিক্যাল মাইল আমরা কোন কোথায় ব্যবহার করি? নটিক্যাল মাইলটা তো আমরা এটা জাহাজে ব্যবহার করি, তাই না? এটা কোথায় ব্যবহার করি? জাহাজে। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? কোন প্রাণী হলো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? এক শৃঙ্গ, গন্ডার, মেছো বিড়াল, চড়ুই পাখি, না কাঠবিড়াল? ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার কি হবে? মেছো বিড়াল। তো মেছো বিড়াল হবে রাইট অ্যান্সার। এবং যদি বলে স্টেট স্টেট ফ্লাওয়ার যদি বলে, তাহলে কি হবে? নাইট ফ্লাওয়ার, জাসমিন, বা শিউলি ফুল। বাংলা আমি রেখে দিলাম শিউলি ফুল বা নাইট ফ্লাওয়ার, জাসমিন। তারপর স্টেট বার্ড যদি বলে, তাহলে কি হবে? সাদা বুক মাছরাঙা। ওকে, সাদা বুক মাছরাঙা হবে, তাই না? নেক্সট, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করাতে এটা রাইট অ্যান্সার হবে গুজরাট, ঠিক আছে। আকবরের হচ্ছে গুজরাট। এবং কোন এটা মুঘল বংশীয়, মুঘল বংশের রাজা ছিলেন, মুঘল বংশীয় রাজা বা শাসক। যদি বলে মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে, মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে, তো এটা রাইট অ্যান্সার কি হবে?
তোমরা জানো বা না জেনে থাকলে জানো, বাবর, তাই না? মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর কত সালে? 1526 সালে। যদি বলে আকবরনামা, আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল। আকবরনামা কে রচনা করেন? তার এটা রাইট অ্যান্সার কি হবে? আকবরনামা আবুল ফজল। ঠিক আছে, আরো অনেক কিছু অ্যানালাইসিস করা যায়। তো তো নেক্সট 12 নম্বর কোশ্চেন হচ্ছে, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। ঠিক আছে, তো এটা তখনই ছিল, তবে চেঞ্জ হয়নি। তো একটাই সিটি ছিল, তবে এখন আরেকটা শহর বা সিটি অ্যাড হয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি। ইন্দোর এবং সুরাট। ঠিক আছে, তার সাথে কি যোগ হয়েছে? 2023 সালে সুরাট যোগ হয়েছে। তো লেটেস্ট কিন্তু এটাই যে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। ওকে, এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে মানে কি হয়? অর্ধেক দিন পিছিয়ে যায়, অর্ধেক দিন এগিয়ে যায়, একদিন এগিয়ে যায় না, একদিন পিছিয়ে যায়। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো যে আমাদের যদি পৃথিবীটাকে আঁকি, এটা মিডিল বরাবর কি নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আর আমরা জানি উপরের অংশটা সবসময় উত্তর হয় এবং নিচের অংশটা সবসময় দক্ষিণ। এবং আমাদের হাতের ডান দিক অলওয়েজ পূর্ব দিক বা ইস্ট, ইস্ট সাইড হয়, পশ্চিম দিক ওয়েস্ট, উপরের সাইড নর্থ এবং নিচের সাইডটা সাউথ। ওকে, এবার বলছে যে একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা, ঠিক আছে, তো এটা কি হবে? একদিন কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, একদিন এগিয়ে যাবে। ধরে নাও, যেমন একদিন এগিয়ে যাবে, তবে ডেট চেঞ্জ হবে। হ্যাঁ, ডেট চেঞ্জ হবে কিন্তু টাইম, ডেটটা চেঞ্জ হবে, টাইম কিন্তু সেম থাকবে, যদি এই আন্তর্জাতিক রেখা ক্রস করে যাওয়া যায়। ঠিক আছে, কোন দিক থেকে? এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে, কনসেপ্ট ভাবে মনে রাখনা, যদি না পারো অবশ্যই এটা মুখস্থ করে নাও। আর এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো এইখানে অক্ষরেখা থেকে অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপর অক্ষরেখার মান কত আর নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। ঠিক আছে, যেমন করক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, তাই না? এবং যদি বলে যে সব থেকে যে আমাদের যেমন আছে, এখান থেকে যদি আমি ধরি, আমাদের গ্রিনিচ মেন টাইম থেকে আমাদের কত ঘন্টা এগিয়ে, তাই না? সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট আমাদের কিন্তু এগিয়ে। ওকে, জিএমটি, গ্রিনিচ মেন টাইম। ঠিক আছে, জিএমটি আমরা দেখি মোবাইলে, অনেক ছোট ছোট আগে মোবাইলে ছিল, সেগুলোতে আমরা দেখতাম। তো নেক্সট স্লাইডে চলে যাই। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? ঠিক আছে, তো দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ ইংরেজিতে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এটা রচনা করেন। এছাড়া আমরা জানি যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসার জন্য, তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা নোট করতে পারো এবং পারলে ভিডিওটাকে পজ করে মুখস্থ করে নিতে পারো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দুর্গেশ নন্দিনী, তারপর কপাল কুণ্ডলা, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উল্লেখযোগ্য গ্রন্থ। ঠিক আছে, তারপর আনন্দমঠ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলেই এসেছে এটা। ঠিক আছে, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, আর কি হবে? বীজ বৃক্ষ একটা আছে, তাই না? বীজ বৃক্ষ, মৃণালিনী। তো এইগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু এই নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 15 নম্বর কোশ্চেন, পাল বংশে কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি না মহারাষ্ট্রে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশ কে প্রতিষ্ঠা করেছিল? খুব পরীক্ষায় চলে এসেছিল, ডাব্লিউবি পরীক্ষায় এসেছে, তো এটা প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবং যদি বলে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
এটা হবে ধর্মপাল, সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, ঠিক আছে। তো এটা কি হবে রাইট অ্যান্সার, বিহার হবে, ঠিক আছে, বিহার হবে রাইট অ্যান্সার। এবার টেলিভিশন বা টিভি, ঠিক আছে, সংক্ষেপে আমরা টিভি বলি। তো টিভি আবিষ্কার কে করেছেন, যে বিভিন্ন আবিষ্কারের নামও কিন্তু আসে, যেমন টিভি আবিষ্কারকের নাম এসেছিল, তো এটা কি হবে, এটা রাইট অ্যান্সার হবে জে এল ব্যার্ড, ঠিক আছে, জে এল ব্যার্ড হবে কিন্তু রাইট অ্যান্সার। এছাড়া যদি আরো অনেক কোশ্চিন আসতে পারে, যেমন কম্পিউটারের কম্পিউটারের আবিষ্কারক হলো চার্লস বেবেজ। কম্পিউটার আবিষ্কারক হলো চার্লস বেবেজ। মোবাইল হচ্ছে মার্টিন কুপার, ঠিক আছে, রেডিও মার্কনি। তো এগুলো পড়ে নিবে এখান থেকে, যেমন বিভিন্ন আবিষ্কারকের নাম, কে কি আবিষ্কার করেছেন, তাহলে এই টপিকটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, এবং এই টপিকটাও কিন্তু আমাদেরকে রেডি রাখতে হবে। ওকে, কাপড় কাচা সোডা হলো কি, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড না হাইড্রেট, এটা হাইড্রেটেড হবে। ওকে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, এটা তো রাইট অ্যান্সার কি হবে তোমরা জানো, কাপড় কাচা সোডা হলো হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। এছাড়াও ঠিক আছে, তো আরো অনেক কিছু বলা ছিল। নেক্সট চলে যাই 18 নম্বর কোশ্চেনে, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়, টি, সেলি পয়েন্ট, পেনাল্টি কর্নার না স্ন্যাচ। তো বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত শব্দ স্ট্যাটিক জিকের মধ্যে এগুলা কিন্তু কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা কি স্ট্যাটিক জিকে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে। তো এগুলা যেমন ক্রিকেট খেলায় নিম্নে কোন শব্দটি ব্যবহৃত হয়, তো এটা কি হবে, তো এটা রাইট আনসার হবে সিলি পয়েন্ট, কি হবে, সিলি পয়েন্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ক্রোয়েশিয়ার রাজধানী কি, ক্রোয়েশিয়ার রাজধানী হেলসিঙ্কি, লাপাজ, জাগরেব না তিরানা। তো এটা রাইট আনসার কি হবে, জাগরেব। তো বিভিন্ন দেশের, মানে আমাদের দেশের ছাড়াও যে বিদেশি যে রাজ্য, মানে আমাদের দেশ ছাড়া অন্যান্য যে দেশের রাজধানী কি কি আসতে পারে এখান থেকে, বিভিন্ন দেশের, এখান থেকে তোমাদের কভার রাখতে হবে। এই কোশ্চেনটা দেখে তোমাদের কি কভার রাখতে হবে সেটাও জানতে হবে, ঠিক আছে, এই বিভিন্ন দেশের কি রাজধানী। ওকে, তারপর মুদ্রা, মুদ্রার নাম, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু রাখতে হবে। হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হুতুম পেঁচা, তো বিভিন্ন, এটাও কিন্তু স্ট্যাটিক জিকে, দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে কতগুলো কোশ্চেন আসছে। তো স্ট্যাটিক জিকেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু এটাকে কি করবে না, অবহেলা করবে না। স্ট্যাটিক জিকে যদি তোমরা চাও যে কি কি স্ট্যাটিক জিকে হতে পারে, তো ভিডিও বানিয়ে যদি তোমরা যদি বলো যে ভিডিও বানাও, তাহলে অবশ্যই স্ট্যাটিক জিকের মধ্যে যে কি কি কোশ্চেন, মানে কি কি কোশ্চেন হতে পারে, কি কি টপিক থাকে, টপিক অ্যাকচুয়ালি হচ্ছে টপিক, স্ট্র্যাটেজিকের মধ্যে কি কি টপিক পড়লে আমরা কমন পাবো, স্ট্র্যাটেজিকে অনেক কিছু হয়, তবে কি টপিকগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো কিন্তু পড়লে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। যেমন এটা স্ট্র্যাটেজিকে যে বিভিন্ন বিখ্যাত মানুষের বা বিখ্যাত মানুষের কি ছদ্মনাম, তাই না, মাইকেল, তো এটা হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ হবে, ঠিক আছে। যেমন বিভিন্ন নাম, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আছে, অনিলা দেবী, হ্যাঁ, তারপর মাইকেল, যেটা মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত ইয়ে, তারপর এটা আমার, এটা কি হবে মনে আমার মনে পড়ছে না। যেমন আরো আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেমন বললাম অনিলা দেবী, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি ভানু সিং, ঠিক আছে, বিমল ঘোষ, মৌমাছি, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মৌমাছি কার ছদ্মনাম, এটা পরীক্ষায় চলে এসেছিল, এটা হবে বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। ওকে, তারপর টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম, পেরিচাঁদ মিত্রের। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এই ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেগুলো, যেমন ছদ্মনামটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো ভারতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজে থেকে। তো এটা রাইট অ্যান্সার কি হবে, আন্টার্কটিকা হবে রাইট অ্যান্সার। ওকে,
ভারতের যে স্থায়ী গবেষণা আছে আন্টার্কটিকায়, আন্টার্কটিকায় যে গবেষণা আছে সে তার নাম কি? দুটি আমাদের আন্টার্কটিকায় গবেষণা কেন্দ্র আছে, একটা হলো মৈত্রী আর আরেকটা হলো ভারতী। এটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। মৈত্রী এবং ভারতী, সরি। 22 নম্বর কোশ্চেন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, বেনজোইক অ্যাসিড। এটা রাইট অ্যান্সার কি হবে? খাদ্য সংরক্ষণ। তো এটা হবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড কিন্তু খাদ্য সংরক্ষণে কিন্তু আমরা ব্যবহার করি। নেক্সট, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো এটা কি হবে? পদ্মনাভ ভবন, পিঙ্গালি ভেঙ্কাইয়া, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যানি বেসান্ত। তো এটা হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে, তো পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু আমাদের জাতীয় পতাকা নকশা তৈরি করেছিলেন। ওকে। 38তম প্যারালাল বিভক্ত করে কে? 32তম যে প্যারালাল, বিভিন্ন প্যারালাল আছে, সেটা এই 38তমটা কে বিভক্ত করেছে? এটা রাইট অ্যান্সার হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, উত্তর কোরিয়া এবং কি দক্ষিণ কোরিয়া। নেক্সট বলো তো, নেক্সট কোশ্চেন, এটা চেষ্টা করো তোমরা। রাশিয়ার মুদ্রা কি? এ অপশন এ রুবেল, বি কিনা, সি রিয়াল এবং ডি হচ্ছে ইউরো। তো এটার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে তোমরা নিজেরা বলো। এটা হবে রুবেল, তাই না? তাহলে কি বলছিলাম, আমি তো বলেইছিলাম স্ট্র্যাটেজিক জিকের মধ্যে বিভিন্ন দেশের রাজধানী, বলেছিলাম না বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা। দেখো এখানে মুদ্রা, তো ভাবতেছো স্ট্যাটিক জিকে বেশি পরিমাণে কিন্তু আসছে, তো স্ট্যাটিক জিকেটা কিন্তু বেশি পরিমাণে পড়তে হবে। হ্যাঁ, বিভিন্ন দেশের মুদ্রা, তারপর হচ্ছে রাজধানী, তো এটা কোশ্চেন অ্যান্সার করো। তো স্ট্যাটিক জিকে কি কি হতে পারে সেটা নিয়েও হয়তো তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো। ওকে, কোনগুলো পড়লে বেশি ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, সেগুলো কিন্তু একটা আমি ভিডিও বানিয়ে দেবো, এগুলো পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ, মাটি ছাড়া গাছের প্রতিপালন, বংশ পরম্পরা, জল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রোপনিক্স হচ্ছে, এটা হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন। ঠিক আছে, মাটি ছাড়া গাছের প্রতিপালন। ধরে নাও কোনো একটা কি আছে, পাত্র আছে, ঠিক আছে, এরকম একটা কোনো একটা জায়গা আছে, সেখানে নিচে কি থাকবে? জল থাকবে। ঠিক আছে, এইভাবে জল থাকবে, জল আছে কিন্তু মাটি থাকবে না। ঠিক আছে, এবং এখানে কোনো কিছু একটা ইয়ে দেওয়া থাকবে স্পঞ্জের মতো, এবং এখানে কিছু বীজ দেওয়া হবে। ঠিক আছে, এবং বীজটা থেকে কি হয়? গাছ তৈরি হবে, গাছ। ঠিক আছে, তো গাছ এইভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে বীজ থেকে এখানে জল থেকে ডাইরেক্ট শোষণ করবে এবং গাছটা বেঁচে থাকবে। তো এটাই বলছে হাইড্রোপনিক্স। হাইড্রো মানে কি? জল। হাইড্রো যেহেতু কথাটা আছে, সেটাই বলছে মাটি ছাড়া গাছের প্রতিপালন। ঠিক আছে, জলের সাহায্যে কিন্তু গাছটাকে প্রতিপালন করা যাবে। নেক্সট, বাংলায় প্রথম মুদ্রণ থানা কোথায় স্থাপিত হয়? মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়? মুদ্রণখানা বলতে এটা কি, যদি বুঝতে না পারো এটা আমি একটু বলে দিই। এটা হলো প্রিন্টিং, প্রিন্টিং হয় না, প্রিন্টিং এ আমরা যে কোনো কিছু প্রিন্ট করি, কোনো পিডিএফ, তাই না, প্রিন্টারে গিয়ে কোনো ফর্ম আমরা যখন প্রিন্ট আউট করি, সেরকমই এটা হচ্ছে মুদ্রণখানাটাকে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, প্রিন্টিং এটা। তো এটা কোথায় হয়েছিল? আমাদের হুগলিতে হয়েছিল। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে হুগলি। তো হুগলি হবে রাইট অ্যান্সার। নেক্সট, 28 নম্বর কোশ্চেন দেওয়া, কোশ্চেনটি নিজে পড়ো এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এই কোশ্চেনটা পুরো কনফিউজিং কোশ্চেন। অনেকেই এটা কোশ্চেনটা হয়তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন, অনেকেই বলবে সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু রাইট অ্যান্সার নয়, তাই না? সুভাষচন্দ্র বোস আমাদের আবিষ্কার করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। কি আজাদ হিন্দ ফৌজ, এবং এটাকে আমরা ইংরেজিতে জানি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং সংক্ষেপে INA। ঠিক আছে, তো
সুভাষচন্দ্র বোস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল। ওকে, এটা রাইট আনসার হবে সূর্য সেন। ওকে, সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছেন। সূর্য সেন কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, 29 নম্বর কোশ্চেন, মেডিকেল কলেজ কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মেডিকেল কলেজ, আমাদের কলকাতায় যে মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে 1835 সালে। 1835 সালে। এবং এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু প্রতিষ্ঠা করেছে। নেক্সট, রোহিঙ্গারা কোথায় অধিবাসী? রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? এটা হবে তিব্বত, মায়ানমার, ভুটান, ফিলিপিন্স। তো এটা রাইট অ্যান্সার হবে মায়ানমার। ওকে, মায়ানমার হবে রাইট অ্যান্সার। পথের পাঁচালী রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি হবে রাইট অ্যান্সার পথের পাঁচালী? তো পথের পাঁচালী খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি বলে রচয়িতা, খুবই কনফিউশন কোশ্চেন, এটা হবে রচয়িতা। রচয়িতা বললে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং যদি বলে সত্যজিৎ রায়, এটা হচ্ছে পথের পাঁচালী কি, যে একটা সিনেমা মুভি বেরিয়েছিল, তার পরিচালনা করেন। ঠিক আছে, পরিচালনা করেন বা ডাইরেক্টর যেটাকে বলে আমরা, পরিচালনা করেন কিন্তু পথের পাঁচালী সত্যজিৎ রায়। এটা মনে রাখতে হবে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কনফিউশন কোশ্চেন। ওকে, নেক্সট, দিল্লির প্রাচীন নাম কি? আচ্ছা, দিল্লির প্রাচীন নাম কি? গয়া, ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা পাহাড়। এটা সহজ কোশ্চেন, ইন্দ্রপ্রস্থ। নেক্সট, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, মতিলাল নেহেরু, পীর তারকানাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস। তা আত্মীয় সভা কিন্তু কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায়কে কি মানে আমরা জানি? আধুনিক মানুষ বা আধুনিক মানব, আধুনিক মানব নামে আমরা কিন্তু জানি, তাই না, রাজা রামমোহন রায়কে। ও রাজা রামমোহন রায় হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিল। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেছেন? রাজা রামমোহন রায়। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? এই যে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাই না, এবং ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছে? আমরা ভারতের প্রথম যদি জানি তাহলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 22 প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এটা দেয় আয়ারল্যান্ড, সুইডেন সরি, এটা হবে সুইডেন, আয়ারল্যান্ড হবে না। কোন দেশে সকলে নোবেল পুরস্কার দেওয়া হয়? সুইডেন। এবং নোবেল পুরস্কার একটা হলো আন্তর্জাতিক একটা পুরস্কার। ঠিক আছে, যদি বলে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রধান কে পেয়েছেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার, অর্থনীতিতে নোবেল পুরস্কার আগে যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তখন অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হতো না। তো বর্তমানে 1969 1969 থেকে কিন্তু আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং প্রথম যে পেয়েছিল তিনি হলেন আমাদের অমর্ত্য সেন। ঠিক আছে, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, মনে রাখতে হবে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, জয়পুর। তো এটা আমরা জানি, কলকাতা সিটি অফ প্যালেস বা প্রাসাদ নগরী বাংলায় বলে, এবং সিটি অফ জয়ও কিন্তু আমরা জানি, তাই না, সিটি অফ জয়। এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা জাস্ট এমনি বললাম, সবাই জানো সেটা। ওকে, ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? 35A, ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমাদের জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত। তবে এখন জম্মু কাশ্মীর রাজ্য নয়, জম্মু কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি। জম্মু কাশ্মীর ভাগ হয়েছে, লাদাখ, হ্যাঁ, এবং জম্মু কাশ্মীর হচ্ছে দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, জম্মু কাশ্মীর। ওকে, নেক্সট, 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ কোরিয়া। দেখো 2018 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না, 2018 সালে এক্সাম হচ্ছে, এবং সেটা 2018 শীতকালীন অলিম্পিক হয়েছিল, সেটা হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। ঠিক আছে, কোথায়? সাউথ কোরিয়া। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, যদি স্কিপ করলাম।
ভারতের সেরকম এগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসেছে আগে, সেগুলো হয়তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখন যে বর্তমানে যেগুলো হবে, যেমন 2024-2025 সাল কিন্তু ইম্পর্টেন্ট আমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য, তাই না? আপনি জানেন ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এটা আমাদের কি, ক্রীড়া প্রশিক্ষক মানে হচ্ছে কোচদেরকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? ঠিক আছে, কোচদেরকে দেওয়া হয়। কোচদেরকে দেওয়া হয় যারা আমাদের, যেমন আমাদের টিম ইন্ডিয়ার বর্তমান কোচ কে আছে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে এটা। টিম ইন্ডিয়া কোচ কে আছে? ওকে। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার, এটা আমার দ্রোণাচার্য পুরস্কার হবে, রাইট অ্যান্সার। এবং এটা কে দেন? রাষ্ট্রপতি দিয়ে দেন, রাষ্ট্রপতি ভবনে, ঠিক আছে? এবং আমরা অর্জুন পুরস্কার জানি, আমরা বিভিন্ন অর্জুন যে পুরস্কার আছে সেটা আমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে কোনো ক্রীড়াক্ষেত্রে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য আমরা কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া থাকি। ওকে। নেক্সট, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? এটা কি হবে? প্রাচীন, এটা হবে অভিধান সংকলন, ঠিক আছে? অভিধান সংকলন হবে রাইট অ্যান্সার। লেক্সিকোগ্রাফি, নিম্নে কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে? দেখো, খুবই ইম্পর্টেন্ট এগুলা কোশ্চেন, মানে এখন সহজ সবারই মনে হবে, কিন্তু সব কোশ্চেন তো কঠিন থাকবে না, তাই না? সব কোশ্চেন সহজ, কিছু কোশ্চেন সহজ থাকবে, কিছু কোশ্চেন কঠিন থাকবে। তো এটা মটরশুঁটি হবে রাইট অ্যান্সার। এবং এই সমস্ত মটরশুঁটি এছাড়া তোমরা জানো ডাল জাতীয় যে সমস্ত শস্য থাকে, ডাল জাতীয়, তারাও কিন্তু এগুলো কি করে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মাটিতে, ঠিক আছে? তাদের মূলগুলো, তাদের যে মূল আছে এই মূলগুলো মূলে এরকম দানা 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 দেখবে, কোনো ডাল জাতীয় শস্য যেমন, হুম, শস্যতে মটরশুঁটি যেমন দেখলাম, মটরশুঁটি মানে যে মূল আছে এরকম গোল গোল হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে নাইট্রোজেনের, মানে এক ধরনের কি, নাইট্রোজেনটাকে ওখানে সঞ্চয় করে রাখে, ঠিক আছে? তো নেক্সট, এবং এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে যে রবি শস্য, খারিফ শস্য, ঠিক আছে? যে রবি শস্যের কিছু উদাহরণ যেমন আছে, রবি শস্য আম, ডাল জাতীয় যেমন গম হয়, তাই না? গম, সরিষা, তেল জাতীয় যেমন সরিষা হবে, গম হবে, ডাল হবে, সেগুলো কি রবি শস্যের মধ্যে পড়ে। খারিফ শস্য যেমন ধান হবে, তাই না? নেক্সট, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসে পুরস্কার লাভ করেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, স্কিপ করি। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? এটা হবে গুজরাট। গরবা নাচ কোথায় হয়? গুজরাট। তারা বিভিন্ন নৃত্য দেখো, কার স্ট্যাটিক দিকে কত ভুড়ি ভুড়ি দিয়েছে, এটা নৃত্য থেকে, ঠিক আছে? ডান্স থেকে দেওয়া হয়েছে, নৃত্য থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের নৃত্য, ওকে, করতে হবে। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? এটা হবে ব্রাভো, ওকে, ডি অপশন, ওকে। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। তো এই যে সৌরজগৎ, সোলার সিস্টেম আছে, সেই সোলার সিস্টেম থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হয়, যেমন হচ্ছে তোমরা জানো সৌরজগতে আমাদের কয়টি টোটাল গ্রহ আছে? 8টি গ্রহ আছে, ঠিক আছে? যদি বলে সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি? তাহলে সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম হলো বুধ, এবং সূর্যের সব থেকে দূরের গ্রহের নাম হলো নেপচুন। সেই জন্য হচ্ছে আমাদেরকে সৌরজগতের শীতলতম গ্রহ বলা হয় নেপচুনকে। এবং যদি বলে সবচেয়ে বৃহত্তম গ্রহ, যেমন বৃহস্পতি, তাই না? সবচেয়ে হচ্ছে বৃহত্তম গ্রহ বা জায়ান্ট প্ল্যানেট বলা হয় বৃহস্পতিকে। এবং এই বৃহস্পতিতে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি থাকে। বৃহৎ রেড স্পট, রেড স্পট এটা কোথায় দেখা যায়? লাল বিন্দু বৃহস্পতি গ্রহে দেখা যায়। প্লুটোকে আমরা এখন বামন গ্রহ বলে থাকি, ঠিক আছে? এটাকে গ্রহ আমরা ধরি না, এটা কি, বামন গ্রহ। বুধ হচ্ছে সব থেকে সূর্যের কাছের গ্রহ। এবং সব থেকে যদি বলে হটেস্ট প্ল্যানেট, মানে সব থেকে উষ্ণতম গ্রহ কি হবে? শুক্র হবে বা ভেনাস, ওকে। এবার নেক্সট, আরো অনেক কিছু কোশ্চেন হয়। আহ যেমন নীল গ্রহ কাকে বলা হয়? আমাদের পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে? যদি বলি কোন গ্রহে রিং বা বলয় আছে? শনি গ্রহে। নেক্সট, 45 নম্বর কোশ্চেন কি বলছে, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ঢাকা অনুশীলন, পুরিন বিহারী দাস, তাই না? এটা হবে পুরিন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করেছে? লোকপাল, অর্থ কমিশন, লোকায়ত নীতি, যোজনা কমিশন। এটা হবে নীতি আয়োগ।
2015 সালে 2015 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। 2015 সালে নীতি আয়োগ এটা হয়েছিল। এবং নীতি আয়োগের বর্তমান যদি বলে চেয়ারম্যান, তাহলে কি হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি ভাইস চেয়ারম্যান হচ্ছে, হ্যাঁ, নীতি আয়োগের হচ্ছে ভাইস চেয়ারম্যান কে আছে, এগুলো কমেন্ট করবে তো, ঠিক আছে, দেখবো তোমাদের পারো কিনা। ভাইস চেয়ারম্যান, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, নীতি আয়োগের চেয়ারম্যান, চেয়ারম্যান তো বলেই দিলাম, ঠিক আছে। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেহত্যাগ করেছেন? 1941, 1941 সালে। অযোধ্যা গুহা চিত্রগুলি কোন সময়কার? এটা হবে কি হবে বলতো? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ না মৌর্য বংশ? এটা হবে গুপ্ত বংশ, ঠিক আছে। গুপ্ত বংশ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং অজন্তা গুহা চিত্রগুলি আমরা কোথায় দেখতে পাই? মহারাষ্ট্র রাজ্যে। কোথায় রাজ্যে? মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যে কিন্তু আমরা অজন্তা গুহা চিত্র দেখতে পাই। এবং এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে। আহ, অজন্তা গুহা চিত্র, হ্যাঁ, মহারাষ্ট্র। এবং অজন্তা গুহা চিত্র যে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, কত সালে অজন্তা গুহা চিত্রকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ দেওয়া হয়েছিল? এটা 1983 সালে। এটাও মনে রাখতে হবে। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তাপ পরিমাপ কি? এগুলো ভোল্ট হচ্ছে, বিভব প্রভেদ, এগুলো ওটা জুল হবে। জুল হবে রাইট অ্যান্সার। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বরদৌলি সত্যাগ্রহ তো। এটা কি হবে বলো তো? বিট্টু, হ্যাঁ, কি ভাই? বিট্টুল ভাই পেটেল। আচ্ছা, টাইমিং হয়তো কিছু ভুল হয়েছে। এটা বল্লভ ভাই পেটেল হবে, ঠিক আছে, বল্লভ ভাই পেটেল, ভুল হয়েছে টাইমিং। মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, এটা হবে সর্দার বল্লভ ভাই পেটেল। ওকে। ওহো, এটা আমি বললাম কেন? এটা আমি হোমওয়ার্ক দিতে দিয়েছিলাম। ঠিক আছে, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো তোমরা কিন্তু কমেন্ট করবে। এবং অবশ্যই তোমরা যদি পিডিএফ পেতে চাও, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি চাও, অবশ্যই আমি দিতে কোনো আমার কোনো ইয়ে নেই। তো এগুলো পেড ব্যাচ, মানে অনেক চ্যানেল পেড ব্যাচে করে, পেড টাকা হিসেবে, কি করে টাকা হিসেবে তোমাদেরকে কিনে তোমাদেরকে পিডিএফ গুলো দেয়। তো তোমরা যদি ফ্রিতে পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, বেশি করে লাইক করবে। এবং ভিউজ মিনিমাম 500+ যদি ভিউজ আসে, তাহলেই আমি পিডিএফটা ফ্রিতে দেবো, না হলে আর দেবো না, ঠিক আছে। এবং এরকম যদি তোমরা ক্লাস পেতে চাও, অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেকটাই ক্লাস দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা যতগুলো এক্সাম আছে, প্রিলিমস প্লাস মেইনস, ঠিক আছে, কনস্টেবলের, এছাড়া কেপি আছে, সেগুলোরও কিন্তু দেওয়াবো। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং হোমওয়ার্ক যদি যেটা দিলাম অবশ্যই তোমাদের করবে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।